আলোচনার শুরুতে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এখানে যে বিষয় নিয়ে আমি আলোচনা শুরু করছি, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের কি ভূমিকা ছিল। এটা সপ্তম অধ্যায়েরই। সপ্তম অধ্যায় থেকে যেহেতু 7 নম্বরের 4 নম্বরের এটা পড়ে গেছে, তারপরে 8 নম্বরেও একটা কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছিল, তাই এই অধ্যায়টা বিরাট একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে এমসিকিউতে 3টি শর্ট কোশ্চেন থাকে। তাই যে পার্টটা বাকি আছে সেই পার্টটার যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমি আলোচনা করছি। এখানে দেখো, অনুশীলন সমিতি যারা প্রতিষ্ঠাতা ছিলেন পি মিত্র, সতীশচন্দ্র বসু। বাংলার বিপ্লবী আন্দোলনে দুটো সমিতি গঠিত হয়েছিল উল্লেখযোগ্য, সেটা হচ্ছে অনুশীলন সমিতি আর একটা হচ্ছে যুগান্তর দল। এছাড়াও সেই সময় যেটা হয়েছিল ঢাকা অনুশীলন সমিতি পুলিন বিহারী দাসের উদ্যোগে গঠিত হয়েছিল। বারীন্দ্র ঘোষ, উল্লাসকর দত্ত, হেমচন্দ্র কাননগুর উদ্যোগে যুগান্তর পত্রিকা বা যুগান্তর গোষ্ঠী গড়ে উঠেছিল, যুগান্তর দল যেটা 1906 সালে। অনুশীলন সমিতি এবং যুগান্তর দুটোই 1906, বাংলার দুটো উল্লেখযোগ্য বিপ্লবী সংগঠন। ঢাকায় হয়েছিল ঢাকায় মুক্তি সংঘ, ময়মনসিংহে সাধনা সমিতি ও শহীদ সমিতি। এটা একটু মনে রাখবে, এই কতগুলো সংগঠন এখানে যেগুলো আছে, ঠিক আছে। এরপরে পরের পাতায় যেটা লেখা আছে, পরের পাতায় যায়। সে সময় বিপ্লবীদের জন্য যে মামলাগুলো হয়েছিল, আলিপুর বোমার মামলা, অভিযুক্ত ছিলেন অরবিন্দ ঘোষ 1908। তারপরে এই দুটো অতটা উল্লেখযোগ্য নয়। তারপর অগ্নিসন্তান ক্ষুদিরাম বসু, যেটা বাংলার অগ্নিসন্তান বা বাংলার প্রথম বিপ্লবী শহীদ এই ক্ষুদিরাম বসু, যার ফাঁসি হয়েছিল 1908 11ই আগস্ট, এটা মনে রাখবে। ক্ষুদিরাম বসু যে দলের সদস্য ছিলেন সেটা হচ্ছে যুগান্তর দলের সদস্য ছিল, ঠিক আছে। তারপরে এখানে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি, তারা দুজনে মিলে যে যুগান্তর দল থেকে যাকে হত্যা করার দায়িত্ব পেয়েছিলেন, লেখা আছে অত্যাচারী যে কিংসফোর্ড, এই কিংসফোর্ডকে তারা কিন্তু হত্যা করার দায়িত্ব পেয়েছিলেন। যারা তাদেরকে দায়িত্ব দিয়েছিল যুগান্তর দলের বারীন্দ্র কুমার ঘোষ, এই বারীন্দ্র কুমার ঘোষ ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকির উপরে এই কিংসফোর্ডকে, অত্যাচারী বাংলার যে কিংসফোর্ড, যে ম্যাজিস্ট্রেট, তাকে হত্যার দায়িত্বে এই বারীন্দ্র কুমার ঘোষের উদ্যোগে তারা পেয়েছিলেন। এরপরে যেটা ঘটেছিল সেটা কিছুটা তোমরা জানো, যে তারা সফল হয়নি। তারা যে রাত্রিবেলায় যে তাদের যে পরিকল্পনা মতো যেটা কিংসফোর্ডকে হত্যার জন্যে তারা যে প্রচেষ্টা শুরু করেন 1908 30শে এপ্রিল ছিল, সেটা রাত 8টা রাত্রিবেলায়। কিংসফোর্ডের গাড়ি ভেবে কিন্তু তারা ভুল পদক্ষেপ নিয়েছিল। সেখানে একজন উকিল, ব্যারিস্টার কেনেডির স্ত্রী এবং কন্যা ছিল, তারা দুজন মারা যায় এবং তাদের বিরুদ্ধে যে মামলা হয় ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকির, সেটা হচ্ছে মুজফ্ফরপুর ঘটনা, ঠিক আছে। এরপরে যেটা ঘটেছিল যে প্রফুল্ল চাকি পুলিশের হাতে ধরা পড়ার আগে কিন্তু সে কিন্তু আত্মহত্যা করেছিলেন, তাকে কিন্তু ফাঁসি দিতে পারেনি, কিন্তু ক্ষুদিরাম ধরা পড়েন, যেটা ফাঁসি হয়েছিল 1908 11ই আগস্ট, যেখানে হয়েছিল এই মুজফ্ফরপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসি হয়েছিল ক্ষুদিরাম বসুর। আর প্রফুল্ল চাকি আত্মহত্যা করে নিজের পিস্তলের গুলিতেই নিজেকে গুলি করেছিল। এখানে তারা যে ছদ্মনাম নিয়েছিল, যেমন যখন বিহারে তারা গিয়েছিল তার পিছু পিছু দুর্গাদাস সেন, ক্ষুদিরাম, প্রফুল্ল নিয়েছিল দীনেশ চন্দ্র রায়, এই ছদ্মনাম নিয়ে তারা কিন্তু বিহারের মুজফ্ফরপুরে গিয়েছিল, তারা সফল হয়নি, ঠিক আছে। এরপরে যে পাতাটায় আছে, এরপরে হচ্ছে বুড়িবালামের যুদ্ধ। কখন হয়েছিল না 1915 সালে হয়েছিল, 9 সেপ্টেম্বর।
এখানে যে ঘটনাটা ঘটেছিল, বাঘা যতীন, যার আসল নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, তিনি এই যে ম্যাভেরিক জাহাজে করে জার্মানি থেকে অস্ত্র আনার উদ্যোগ গ্রহণ করেছিলেন, যেটা মানবেন্দ্রনাথ রায় তিনি এই বাংলার জন্য বা বিপ্লবী কাজে লাগানোর জন্য অস্ত্র আনতে গিয়েছিলেন এবং প্রতিশ্রুতি মতো জার্মানি থেকে অস্ত্র পাঠিয়ে দেওয়া হয়েছিল ম্যাভেরিক এনি লার্সেন হেনরিয়েস নামক জাহাজে করে সুন্দরবনে বা উড়িষ্যার বালেশ্বরে জাহাজগুলো আসার কথা ছিল। তার আগে যেটা ঘটেছিল যে 1914 সালে কলকাতার একটা অস্ত্র ব্যবসায়ী রোডা অ্যান্ড কোম্পানির যে গোডাউন ছিল অস্ত্র, সেখান থেকে এই বিপ্লবীরা 50টি মাউজার পিস্তল, 46টি গুলি, 46,000 গুলি তারা কিন্তু সেখানে লুটপাট করে তারা চলে গিয়েছিল, যেখানে তারা তাদের মালপত্র আসবে নিরাপত্তার সঙ্গে, যাতে তারা সেটাকে বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে পারে। কিছু অস্ত্র কলকাতা এবং কিছু উড়িষ্যার বালেশ্বরে পৌঁছানোর কথা ছিল, কিন্তু এই তাদের যে কার্যকলাপ গোপন সূত্রে কিন্তু কলকাতা পুলিশ জেনে গিয়েছিল। সেই জন্য যে ম্যাভেরিক জাহাজ অর্থাৎ বাঘা যতীনকে মানে সামনাসামনি ধরার জন্যে তারা কিন্তু তার পিছু নিয়েছিল, তারাও উড়িষ্যার বালেশ্বরে পৌঁছে গিয়েছিলেন। বাঘা যতীনের 4 বন্ধু, এই যে নামগুলো লেখা আছে, তারাও পৌঁছে গিয়েছিলেন সেখানে। এই যে পুলিশ কমান্ড চার্লস টেগার্ট এর নেতৃত্বে কিন্তু বাহিনী গিয়েছিল। সেখানে গিয়ে যেটা ঘটেছিল যে তারা এই বাঘা যতীনরা একটা ঘাঁটি গেড়েছিল, যে তাদের ম্যাভেরিক জাহাজ করে বালেশ্বরে এসে, যেটা বুড়িবালাম নদীর বালেশ্বরে এসে পৌঁছবে এবং সেখান থেকে তারা অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে যাবে। কিন্তু কলকাতা পুলিশ তাদের খবর পেয়ে যাওয়ার কারণে তাদের সঙ্গে একটা যুদ্ধ হয়েছিল, খণ্ডযুদ্ধ, যেটা 1915 9 সেপ্টেম্বর 20 মিনিট ধরে যুদ্ধ হয়েছিল। যুদ্ধে কিন্তু বাঘা যতীনের প্রিয় যে ছিল নিহত হন, চিত্তপ্রিয়। বাঘা যতীন যেটা হয়েছিল সেটা হচ্ছে তিনি আহত হয়েছিলেন এই যুদ্ধে, তাদের গুলি ফুরিয়ে গিয়েছিল। 1915 10 সেপ্টেম্বর তাকে উড়িষ্যার বালেশ্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখানেই তিনি মারা গিয়েছিলেন। এই ঘটনা বুড়িবালামের যুদ্ধ নামে পরিচিত, এটুকু একটু মনে রাখবে। এরপরে হচ্ছে গদর পার্টি। গদর পার্টিকে 1913 সালে প্রতিষ্ঠা হয়েছিল। কোথায় হয়েছিল? আমেরিকা সান ফ্রান্সিসকো শহরে। যিনি প্রতিষ্ঠাতা ছিলেন লালা হরদয়াল। আর গদর কথার অর্থ হচ্ছে বিদ্রোহ বা বিপ্লব। আর যিনি এই লালা হরদয়াল হচ্ছে পাঞ্জাবের লোক। তারা এই গদর পার্টির সদস্যরা আমেরিকা থেকে যে কোমতাগুরু, কোমাগাতা মারু, যে জাহাজে করে কলকাতা বজবজে যখন এসে পৌঁছায়, তখন কিন্তু পুলিশ তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় এবং 22 জনকে হত্যা করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, যেটা পরের পাতায় আছে দেখো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে যারা গদর পার্টির সদস্যদের হত্যা করার প্রতিশোধ স্বরূপ বলা যেতে পারে, বসন্ত বিশ্বাস এবং রাসবিহারী বসু তারা চাঁদনি চকে বড়লাটকে লক্ষ্য করে, তারা বড়লাট যে হার্ডিং, লর্ড হার্ডিং, তাকে লক্ষ্য করে বোমা ছোড়েন এবং তাদের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলাটা যে লাহোর ষড়যন্ত্র মামলা, 1915 সালের, এটা হ্যাঁ মাথায় রাখবে এটা। এখানে বসন্ত বিশ্বাসের ফাঁসি হয়েছিল। রাসবিহারী বসু কিন্তু ধরা পড়েননি। PN ঠাকুর ছদ্মনাম নিয়ে জাপানে পালিয়ে গিয়েছিলেন। রাসবিহারী বসু PN ঠাকুর ছদ্মনাম নিয়ে জাপানে চলে যান। এরপরে কাকুরি ষড়যন্ত্র মামলা, যেটা 1925 সালে হয়েছিল। কাকুরি স্টেশনে একটা ট্রেন ডাকাতি করা হয়েছিল অস্ত্র লুটপাট করার জন্যে, এবং ধরা পড়ে বিপ্লবীরা এবং তাদের বিরুদ্ধে যে মামলা হয়, কাকুরি ষড়যন্ত্র মামলা হয় এই 1925 সালে। যারা ছিলেন রাজেন্দ্র প্রসাদ বিসমিল, রোশনলাল, সুচিন্দ্রনাথ সেন্নাল, আসফাউল্লাহ, এরা ছিল। এরপরে হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলা। লাহোর ষড়যন্ত্র মামলা, এটা ভগৎ সিংয়ের বিরুদ্ধে হয়েছিল 1929। ভগৎ সিং হিন্দুস্তান রিপাবলিকান পার্টি নওজোয়ান মহাসভা যে 1925 সালে প্রতিষ্ঠা করেন। তারপরে হিন্দুস্তান, পরবর্তী নাম ছিল হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, HSRA, এই সংক্ষিপ্ত নাম। চন্দ্রশেখর আজাদ
এবং ভগৎ সিং এরা যৌথ উদ্যোগে এটা সংক্ষিপ্ত নাম HSRA অর্থাৎ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এটা ভগৎ সিং প্রতিষ্ঠিত। তার নওজোয়ান সভা ভগৎ সিংয়ের হিন্দুস্তান রিপাবলিকান পার্টি, আর মাস্টারদা হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, এটা মাস্টারদার, আর এর হচ্ছে হিন্দুস্তান রিপাবলিকান আর্মি এই পার্টি। আচ্ছা, এরপরে যে ঘটনাটা ঘটেছিল স্যান্ডার্সকে হত্যা, এটা 1928 সালে যখন সাইমন কমিশন ভারতবর্ষে আসে, এই কমিশনকে ভারতীয়রা এই কমিশনের বিরোধিতা করেছিল, তারা কালো পতাকা দেখিয়েছিল। সেখানে যেটা ঘটেছিল, পাঞ্জাবের জনপ্রিয় নেতা লালা লাজপত রায়কে যে পুলিশ অফিসার, এই যে স্যান্ডার্স, নিচে লেখা আছে দেখো স্যান্ডার্স, তাকে কিন্তু প্রচণ্ড বেত্রাঘাত করেন এবং লালা লাজপত রায় মারা যান। এই প্রতিশোধ নেওয়ার জন্য ভগৎ সিং, রাজগুরু এবং চন্দ্রশেখর আজাদ তারা কিন্তু এই স্যান্ডার্সকে হত্যা করেছিল 1928 সালে। ঠিক আছে, এই লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই ভগৎ সিং, রাজগুরু এরা কিন্তু একে হত্যা করে। এরপরে একটা ঘটনা আছে দেখো, ভগৎ সিং, বটুকিশোর দত্ত তারা কিন্তু দিল্লির আইনসভাতে বোমা নিক্ষেপ করেছিল এবং সেখানে তারা যেটা স্লোগান দিচ্ছিল, ইনকলাব জিন্দাবাদ, সাম্রাজ্যবাদ নিপাত যাক, দুনিয়ার মজদুর এক হও, এই ভগৎ সিং এবং বটুকিশোর দত্তের এই স্লোগান। ঠিক আছে, এটা মনে রাখবে। তারপরে এরা শেষ পর্যন্ত ধরা পড়েন এবং এদের বিরুদ্ধে যে মামলা হয় সেটা লাহোর ষড়যন্ত্র মামলা 1929 সালে। এরপরের পার্টটা যেটা আছে দেখো, যেটা বলছিলাম, এই যে 1929 লাহোর ষড়যন্ত্র মামলা তাদের বিরুদ্ধে হয়েছিল। এখানে সুখদেব, রাজগুরু, ভগৎ সিং তিনজনেরই কিন্তু 1931 সালে ফাঁসি হয়েছিল। ফাঁসির মঞ্চে ভগৎ সিং চেঁচিয়ে যেটা বলেছিলেন ইনকলাব জিন্দাবাদ, অর্থাৎ বিপ্লব দীর্ঘজীবী হোক, এটা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কিন্তু এই কথাটা তিনি বলেছিলেন। এবং যাতে বিপ্লবটা থেমে না যায়, সেই জন্য তিনি বলে গিয়েছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক, অর্থাৎ বিপ্লবীদের যে কাজ সেটা যেন কোনোভাবেই বন্ধ না হয়। ঠিক আছে, এখানে এই যে কোশ্চেনগুলো বললাম, এই যে নিচে আইন অমান্য আন্দোলনের সময় কুমিল্লার স্কুল ছাত্রী শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী, এই যে কুমিল্লার জেলা শাসককে তারা কিন্তু হত্যা করেছিলেন। এরা ছাত্রী ছিলেন, কুমিল্লার স্কুল ছাত্রী সুনীতি ঘোষ, শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী। আর এখানে গোপীনাথ সাহা, চার্লস টেগার্ট, চার্লস টেগারকে গোপীনাথ সাহা তিনি হত্যা করেন। কাকে? মিস্টার আর্নেস্টকে হত্যা করেছিলেন। এই চার্লস টেগারকে ভেবে অন্যজনকে হত্যা করে দিয়েছিল আর্নেস্টকে, এবং বিচারে তার প্রাণদণ্ডও হয়েছিল। এই পর্যন্তই। এরপরে বিভি বেঙ্গল ভলেন্টিয়ার্স, এখান থেকেও শর্ট কোশ্চেন আছে, পরে আরেকটা পার্টে আমি সেটা ভিডিও আপলোড করে দেবো। এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট জানালাম। যারা সাবস্ক্রাইব করো নি বা নতুন যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক দেবে, কমেন্ট দেবে। ঠিক আছে, এইভাবে আলোচনা চলতে থাকবে। পরের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমি পরের ভিডিওতে অবশ্যই চাপিয়ে দেবো। সবাই ভালো থেকো, শুভরাত্রি।